চাকরিজীবীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ১৪৪ ধারা জারি। হঠাৎ বিএনপির ৮ ফেব্রুয়ারি সমাবেশ স্থগিত, সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা, ঢাকায় নির্বাচনী বক্তব্য রাখবেন তারেক রহমান। সীমান্ত দিয়ে দেদারসে ঢুকছে অবৈধ অস্ত্র, নির্বাচনী সহিংসতায় ব্যবহারের শঙ্কা, অস্ত্র উদ্ধারে অভিযান জোরালো করার কথা বলছে পুলিশ। ওসমান হাদি হত্যাকাণ্ডের পার হয়েছে ১.৫ মাস, এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি, জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেবে সরকার। আওয়ামী লীগের ইস্যুতে নূরের সমালোচনায় নাসিরুদ্দিন পাটোয়ারি, পলাতক দলটির বিরুদ্ধে লড়াই করার শক্তি কিভাবে দায়িত্ব নেয় তুলেন প্রশ্ন। নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সরকারি কর্মজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং এর আশপাশ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক বার্তায় বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি কর্মজীবীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সেখানে তিনি ১৪৪ ধারা জারির তথ্য দেন। নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রচারণায় ব্যস্ত বিএনপি। ঢাকায় ভোটের লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিতে সমাবেশের ঘোষণাও দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে হঠাৎ করেই দলের সিদ্ধান্তে আসলো পরিবর্তন। আগামী ৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন তারেক রহমান। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। সংবাদ সম্মেলনে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দেন। তাদের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে। এর আগে গেল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচনী সমাবেশ করবে বিএনপি। কথা ছিল সেখানে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। এর মধ্যে বাড়ছে সংঘাত, সহিংসতার শঙ্কা। সীমান্ত এলাকায় শোনা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে দেদারসে ঢুকছে অস্ত্র। এছাড়া আওয়ামী লীগ আমলের ৩ মেয়াদের রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া ১০,০০০-এর বেশি অস্ত্র এর মধ্যে অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্রের পাশাপাশি পুলিশের লুণ্ঠিত যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো বাড়িয়েছে ঝুঁকির মাত্রা। এ বিষয়ে অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, বৈধ লাইসেন্সধারীরা নির্দিষ্ট সময়সীমার পরও অস্ত্র জমা দেননি। এর মাধ্যমে অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, সেসব অস্ত্র নিশ্চিতভাবেই নির্বাচনের সংঘাত ও সহিংসতার নিয়ামক ভূমিকা পালন করবে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, কক্সবাজার সীমান্ত দিয়ে বেশি আসছে অস্ত্র। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও বাকিটা কাঁটাতারবিহীন। উন্মুক্ত এই সীমান্ত দিয়েই সীমান্তরক্ষীদের চোখ ফাঁকে দিয়ে আসছে অস্ত্র। এসব অস্ত্র হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী এলাকাগুলোয়।
সশস্ত্র বাহিনী জানিয়েছে, বেসামরিক বাহিনীকে সহযোগিতার আওতায় 2024 সালের জুলাই মাস থেকে গত 3 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অভিযানে 10,133টি অস্ত্র উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী। পাশাপাশি 2,90,907 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া নির্বাচনে তফসিল ঘোষণার পর 11 ডিসেম্বর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত 199টি অস্ত্র ও 1,972 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি বাহরুল আলম বলেন, উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে অভিযান অধিকতর জোরালো হয়েছে। প্রচুর অবৈধ অস্ত্র উদ্ধার হলেও পুলিশের লুণ্ঠিত অস্ত্রগুলো মিলছে না। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সব অস্ত্র খুঁজে পাচ্ছে না পুলিশ, কেননা এসব অস্ত্রের মালিকরা বিদেশে পালিয়ে গেছেন বলেও জানান তিনি। জানতে চাইলে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, অবৈধ অস্ত্র দিয়ে দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে। পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে সুযোগ সন্ধানী মহল ফায়দা হাসিলের চেষ্টা করবে বলে মনে করেন সাবেক আইজিপি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার পার হয়েছে 1 মাসেরও বেশি সময়, তবে এখনো ধরাছোঁয়ার বাইরে এই হত্যা মামলার প্রধান আসামিরা। ঘটনার পরপরই ভারতে পালিয়ে গেছে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল। এই অবস্থায় এই মামলার তদন্তে এবার জাতিসংঘের দ্বারস্থ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এলো এমন ঘোষণা। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে যত দ্রুত সম্ভব এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার এই মামলায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে অটল রয়েছে এবং এ ধরনের যে কোনো তদন্তে সর্বাত্মক সহযোগিতা দেবে। রাতে যখন প্রেস সচিব এই সিদ্ধান্তের কথা জানান, তখন হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির একাধিক সদস্যরা যমুনার দিকে অগ্রসর হন। এই সময় তারা হত্যাকাণ্ডে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গেল 12 ডিসেম্বর ঢাকা পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গেল 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আওয়ামী লীগের তো কার্যক্রম কার্যত নিষিদ্ধ এবং পটুয়াখালী 3 আসন নির্বাচনী দৌড়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট। এই অবস্থায় সম্প্রতি এক বক্তব্যে আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার কথা জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নূর। তার এমন বক্তব্য নিয়ে রীতিমতো শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার ঢাকা 8 আসনের নিজের নির্বাচনী প্রচারণার সময় আলাপকালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নূর আওয়ামী লীগের দায়িত্ব কিভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধেই লড়াই করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনী প্রচারণায় এক বয়স্ক ব্যক্তি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি, জয় বাংলা বলছে বিধায় এক মহিলার পেটে লাথি দিয়েছে, এই তার অপরাধ। এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? ভিপি নূর বলছে না যে সকল আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিলেন, দেশটা নিয়ে এমন করছে কেন এ নিয়েও প্রশ্ন তোলেন সেই ব্যক্তি। একথার প্রেক্ষিতেই নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ভিপি নূর আওয়ামী লীগের দায়িত্ব নেয় কিভাবে? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধেই লড়াই করেছেন।